ফ্লোরিডার বৃষ্টিতে ভেসে যেতে পারে পাকিস্তানের সুপার এইটে খেলার স্বপ্ন, এরকম একটা শঙ্কা কয়েকদিন ধরে ঘুরছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাটাই সত্যি হলো। আজকে একটা ম্যাচ ছিল আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের, সেই ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তানের সুপার এইটে খেলার স্বপ্নটাও শেষ হয়ে গেলো, তাদেরকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। যে ম্যাচটার কথা বলছিলাম যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের, এই ম্যাচের উপর কিন্তু অনেক বেশি নজর ছিল পাকিস্তান ক্রিকেট টিম এবং পাকিস্তানের যারা সমর্থক আছেন তাদের আসলে অনেক বেশি চোখ ছিল। এর একটা বড় একটা কারণ ছিল যে আয়ারল্যান্ডের বিপক্ষে যদি যুক্তরাষ্ট্র হেরে যেত তখন শেষ ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে হতো পাকিস্তানকে। সেই ম্যাচটা যদি তারা জিতে যেতে পারতো তখন হয়তো একটা সমীকরণ থাকতো কত রানে জিততে হবে বা কত ওভার থাকতে জিততে হবে, এই সমীকরণগুলো হয়তো থাকতো। কিন্তু সেই ম্যাচটা যদি তখন তারা জিততে পারতো তখন কিন্তু তাদের সুপার এইটে যাওয়ার একটা সুযোগ থাকতো এবং সুপার এইটে চলে যেতে পারতো। কিন্তু আসলে ওই দিন পর্যন্ত, ওই সময় পর্যন্ত আসলে আর অপেক্ষা করানো গেল না পাকিস্তানের সমর্থকরা আসলে বেশ আশাবাদী হতে পারলেন না। ফ্লোরিডায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। গত কয়েকদিন আগে নেপাল এবং শ্রীলঙ্কার যে একটা ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু বৃষ্টিতে ভেসে যায়। আগামী রোববার পর্যন্ত সেখানে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, কিন্তু ম্যাচ শুরুর আগ মুহূর্তে তখন কিন্তু বৃষ্টি থেমে যায়, তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। তারপর যেহেতু কয়েকদিন ধরে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, এই কারণে কিন্তু মাঠের যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে খুব বেশি ভালো ছিল না। যদিও মাঠ অনেকটা অংশ ঢেকে রাখা হয়েছিল, কিন্তু আউটফিল্ডের তো আসলে আপনি যখন কয়েকদিন যখন টানা বৃষ্টি হবে তখন এগুলো যখন সান পাবে না বা রোদ পাবে না তখন কিন্তু উইকেট কিংবা আউটফিল্ডের কথা বলেন না কেন সেটা আসলে খেলার মতো অবস্থায় থাকে না। যারা গ্রাউন্ডসম্যান আছেন তারা অনেক প্রচেষ্টা চালিয়েছেন, অনেক চেষ্টা করেছেন যেন ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়ানো যায়। অনেকটা সময় পর্যন্ত অপেক্ষাও করা হয়েছে। ম্যাচ অফিসিয়ালসরা অনেকবার ইনসেপশনে গিয়েছেন, মানে পর্যবেক্ষণে গিয়েছেন মাঠ, উইকেট, কিন্তু শেষ পর্যন্ত আসলে শুরু করা যায়নি। এই যে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে সেখান থেকে একটা পয়েন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র এবং এই একটা পয়েন্টই কিন্তু তাদের শেষ পর্যন্ত সুপার এইটে নিয়ে গেছে। প্রথমবারের মতো তারা বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলতে নামে এবার, এবং প্রথমবারে তারা সুপার এইটে জায়গা করে নেয়। এখন তাদের 4টা ম্যাচ শেষে মোট 5 পয়েন্ট। এই 5 পয়েন্টে কিন্তু তারা আসলে সুপার এইটে চলে গেছে। এবং এই যে সুপার এইটে উঠে গেলে, সুপার এইটে উঠে যাওয়ার সাথে সাথে কিন্তু আগামী যে বিশ্বকাপটা হবে 2026 সালে, সেই বিশ্বকাপে কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করে গেছে। আগামী বিশ্বকাপটা হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তারা যৌথভাবে 2026 বিশ্বকাপটা আয়োজন করবে এবং সেই বিশ্বকাপের যে রুলস, যেহেতু 20 দলের টুর্নামেন্ট, সেখানে 12টা দল সরাসরি কোয়ালিফাই করবে। যেখানে 2 হোস্ট নেশন শ্রীলঙ্কা এবং ভারত, তারা তো অবশ্যই কোয়ালিফাই করবে, মানে হোস্ট হিসেবে তারা খেলবে। আর বাকি 8টা দল যারা কিনা হচ্ছে সুপার এইটে যাবে এই টুর্নামেন্টের, এই যে 2024 টি-20 বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপে যারা সুপার এইটে যাবে সেই 8টা দল সরাসরি কোয়ালিফাই করার সুযোগ পাবে, মানে সেই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। তার মানে হচ্ছে ওই 2টো হোস্ট নেশন এবং এই 8টা সুপার এইটের সব মিলে 10টা টিম, এবং আরও বাকি 2টো টিম যাবে যারা হচ্ছে ধরুন 29 তারিখ যেহেতু ফাইনাল, সেই ফাইনাল পর্যন্ত এই 10 টিম বাদে যারা হচ্ছে র্যাঙ্কিংয়ে, আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা 2-এ থাকবে, তারা কিন্তু আসলে মানে ওই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই 12টা দল সরাসরি বিশ্বকাপ খেলবে, 2026 বিশ্বকাপ খেলবে, এবং বাকি 8টা দল এশিয়া, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর বাছাই পর্ব খেলে বিশ্বকাপে খেলার যারা যোগ্যতা অর্জন করবে। এখন কথা হচ্ছে যে পাকিস্তান তো যেহেতু হোস্ট নেশন না, এই যে বিশ্বকাপটা যেটা হচ্ছে সেখানে তারা সুপার এইটে উঠতে পারেনি, তাহলে কি তারা আসলে সেই বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে কিনা, যদি যেহেতু এখানে যেতে পারেনি, কিংবা তাদের আসলে বাছাই পর্ব খেলতে হবে কিনা, এটার উত্তর হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই তারা সরাসরি বিশ্বকাপ খেলবে, তাদের বাছাই পর্ব খেলতে হবে না। তার একটা বড় কারণ পাকিস্তানের এখনকার যে র্যাঙ্কিং, সেখানে র্যাঙ্কিং যদি আপনি 29 তারিখ পর্যন্ত কল্পনা করেন, সেই 29 তারিখে পাকিস্তান আসলে টপ মানে 12-র বাইরে যাওয়ার আসলে চান্স খুবই কম। এখন খুব সম্ভবত 6 বা 7 নাম্বার আছে, সেখান থেকে খুব বেশি হলো হয়তো 8 নাম্বারে চলে আসতে পারে, বা খুব বেশি হলো 9 নাম্বারে, এরকম আসার চান্সটা খুবই কম, 9-এ আসার চান্সেস খুবই কম। তার মানে হচ্ছে আপনি যদি ওই 8টা দল এবং হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতকে বাদ দেন, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের কিন্তু খুব ভালো সম্ভাবনা আছে, এবং পাকিস্তান নিশ্চিতভাবে তারা সরাসরি সেই বিশ্বকাপে খেলতে নামবে। তার মানে হচ্ছে তাদেরকে বাছাই পর্ব খেলতে দেয়। এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে পাকিস্তান এত বেশি টুর্নামেন্ট, মানে টি-20 বিশ্বকাপে তাদের পারফরমেন্সটা কিন্তু সবসময় খুবই ভালো। 2009-এ তারা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরে তারা কয়েকবার সেমিফাইনাল খেলেছে, গতবার তারা ফাইনাল খেলেছে। এই বিশ্বকাপ
বিশ্বকাপটা যখন শুরু হবে তার আগে কিন্তু মানে পিএসএল এর পরে কিন্তু পাকিস্তান একটা আর্মি ট্রেনিং করেছিল, যেখানে তাদের ফিটনেস নিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে, যাতে করে বিশ্বকাপে গিয়ে তারা ফিটনেসে কোনো সমস্যায় না পড়ে, ক্রিকেটাররা যেন নিজেদের সেরাটা দিতে পারেন। এই যে এতগুলো প্রচেষ্টা পিসিবির, সেটা কিন্তু একেবারে ব্যর্থ হয়ে গেছে। কারণ এই দেখুন, আপনি যখন একটা টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ দিবেন, তখন আসলে আপনার যত চেষ্টা ছিল সবই আসলে ব্যর্থ দেয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এই গ্রুপে যারা ছিল, গ্রুপ এতে আপনি যদি ভারত এবং পাকিস্তানের কথা, আপনি এই গ্রুপের কথা যদি চিন্তা করেন, আপনি যদি এখানে 100 জন মানুষকে বলেন যে এই গ্রুপ থেকে কারা আসলে কোয়ালিফাই করবে গ্রুপ এ থেকে, আমি নিশ্চিত 100 জন, আরও সুযোগ থাকলে আরও বেশি, যারা যদি সুযোগ থাকতো আরও বেশি পার্সেন্ট ভোট পড়তো যে ভারত এবং পাকিস্তানি শেষ পর্যন্ত সুপার এইটে কোয়ালিফাই করবে। কিন্তু পাকিস্তানের ভারতের বিপক্ষে হার তো আছেই, সেটা হয়তো এত বেশি ক্রুশিয়াল হতে পারতো না, কিন্তু যেটা ক্রুশিয়াল হয়েছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা সুপার এইট একটা ম্যাচ হেরে যায়, এবং এই ম্যাচটাই আসলে তাদের অনেক কস্টলি হয়ে যায়। এই ম্যাচ হারার কারণে শেষ পর্যন্ত তারা কিন্তু আসলে এই যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পাকিস্তানের একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে পাকিস্তান আসলে স্টেবল একটা পরিস্থিতি থাকে না। আমরা দেখেছি যে লাস্ট কয়েক বছরে পাকিস্তান আসলে বোর্ডে আসলে রাজনৈতিক একটা প্রভাব আছে, সেই প্রভাবের কারণে কিন্তু পাকিস্তান কয়েকদিন পরপরই তাদের আসলে পিসিবির চেয়ারম্যান পাল্টানো হয়, তাদের যারা কাঠামোতে মানে এই পিসিবির আন্ডারে যারা আছে বেশ কয়েকদিন পরপরই চেঞ্জ হয়ে যায়, 2 মাস 3 মাস। কয়েকদিন আগে জাকা আশরাফ এসেছিলেন, তার আগে রমিজ রাজা ছিলেন, এখন আবার মহসিন নাকবি, তিনি আবার কয়েকদিন থাকবেন, মানে সেটা নিশ্চয়তা নেই। আপনি যখন আসলে এরকম একটা স্টেবল পরিস্থিতি থাকবে না তখন কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়। কারণ আপনি যখন এক একজন মানুষের চিন্তাধারা এক এক রকম, ভীষণ অন্যরকম। আমি যেভাবে চিন্তা করছি আপনি নিশ্চিতভাবে সেভাবে চিন্তা করছেন না, আবার আপনি যেভাবে চিন্তা করছেন আমি সেভাবে চিন্তা করছি না। তো আমি যখন এইটা আসলে কন্টিনিউ করতে না দেওয়া হবে, একজনকে যখন সময় দেওয়া না হবে, তখন কিন্তু আপনি ফলটা পাবেন না, তখন কিন্তু বারবার ব্যর্থ হওয়ার চান্সটা থাকবে। পাকিস্তানের ক্রিকেটে আমার মনে হয় যে এইটা একটা বড় কারণ পাকিস্তানের লাস্ট কয়েক বছরের মানে অধপতন কিংবা এই যে বাজে পারফর্ম করার, কিন্তু এটা একটা বড় কারণ। কারণ তারা কিন্তু লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু খুব ভালো করতে পারেনি। যে বিশ্বকাপে তারা ফাইনালে খেলেছিল সেখানেও যে আসলে সেই সময় যে খুব বেটার ক্রিকেট খেলতো সেটাও কিন্তু বলা যায় না। কারণ রমিজ রাজা চলে যাওয়ার পর থেকে কিন্তু পাকিস্তানের একটা মানে বাজে সময় যাচ্ছে, তার মাঝে আরও বেশ কয়েকটা পরিবর্তন গেছে, এটা একটা বড় সমস্যার কারণ। এখন পাকিস্তানকে আসলে চিন্তা করতে হবে যে পাকিস্তান সামনের দিন কীভাবে আগাবে, সামনে কীভাবে এগোবে, এগুলো যদি চিন্তা না করে এবং এটার জন্য কী কী করতে হবে এই প্রসেসটা মেনটেন যদি না করে, তখন কিন্তু আসলে পাকিস্তানের আসলে অনেক ঘোরতর বিপদের মাঝে পড়তে হবে। পাকিস্তানের যে রেপুটেশন সেটা কিন্তু আসলে দিনকে দিন নষ্ট হবে। আমি নিশ্চিত যে পাকিস্তানের সমর্থক যারা আছে, পাকিস্তানের যারা বোর্ডে যারা আছেন, তারা নিশ্চয়ই এগুলো অবশ্যই চিন্তা করবে। আর একটা জিনিস হচ্ছে যে এদিকে যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু খুবই হিউজ একটা জিনিস, যারা অ্যাসোসিয়েট কান্ট্রি যারা আছে তাদের জন্য এটা ইন্সপায়ার করবে। কারণ দেখুন, যুক্তরাষ্ট্রের মতো দল প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলছে, যদিও হোস্ট নেশন, তাদের দেশের মাটিতে খেলছে, যাই হোক না কেন যুক্তরাষ্ট্র কিন্তু আপনার আহামরি যে খুব বড় টিম সেটা কিন্তু না, কিন্তু তারা কিন্তু যখন মাঠে নেমেছে, যে দলের বিপক্ষে খেলতে নেমেছে সেখানে কিন্তু তারা পারফর্ম করেছে, পাকিস্তানকে হারিয়েছে, কানাডাকে বড় একটা রান চেস করে হারিয়েছে, ভারতের বিপক্ষে তারা খুব ভালো স্টার্ট করেছিল, ভারত সেই ম্যাচটা জিততে 18 থেকে 19 ওভার সময় নিয়েছে। তার মানে বুঝতে হবে যে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো এখন ভালো ক্রিকেট খেলছে। এই যে যুক্তরাষ্ট্রকে দেখে কিন্তু অন্যরা আসলে অনুপ্রাণিত হতে পারে এবং সামনের দিনগুলোতে বড় দলকে হারানোর যে একটা সুযোগ, সেই সুযোগটা তারা নিতে পারে। দেখা যাক এখন আসলে পাকিস্তান কীভাবে ঘুরে দাঁড়ায় এখান থেকে, এবং যুক্তরাষ্ট্র এখান থেকে সামনের দিকে কীভাবে এগিয়ে যায়, এটি আপাতত দেখার বিষয়। সেই সঙ্গে আপনাদের সঙ্গে আমার আসলে আজকের মতো এ পর্যন্ত শেষ হচ্ছে, বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকবেন।